হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা ক্লাসটি শুরু করব। তাহলে তোমরা সবাই একটু মনোযোগ স্যার দাও। আপনার নাম কি? হ্যাঁ, আমি সবই বলতেছি। তোমরা তোমরা একটু মনোযোগ দাও। তোমরা হাতের কাছে রঙিন কলম, লাল কালি হোক, নীল কালি হোক, সবুজ কালি হোক, নিয়ে পাশে বসো। তারপর বইটা হাতে নাও। আমরা আজকে অনেক কিছু শিখবো। তার আগে আমি আমার পরিচয়টা দেই। আমি তোমাদের রৌনক আল ওয়াসি স্যার, রৌনক স্যার অথবা ওয়াসি স্যার। আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গত কয়েকদিনের রেজাল্ট হলো, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি বাংলায় অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আর এখন একটা কলেজে বাংলার লেকচারার হিসেবে চাকরি করতেছি। তাহলে এই আমার পড়াশোনা। আমি রওনক আল ওয়াসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি বাংলায়। আর তোমাদের আজকে বাংলার ক্লাস নিব। তোমাদের আজকে ক্লাসের বিষয় বাংলা প্রথম পত্র, তৈলচিত্রের ভূত। এই যে গল্পটা আছে, এই গল্পটা নিয়ে আজকের ক্লাস। তাহলে সবাই আমরা মনোযোগ দিই। সবাই কি আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। স্যার। জি স্যার। সুহানা লিখছো আসসালামু আলাইকুম, শামসুজ্জামান লিখছো আসসালামু আলাইকুম। সবার কাছে আগেই দুঃখিত বলে নেই, আমার একটু কাশির সমস্যা হয়েছে। হঠাৎ করে কাশ চলে আসে, রোজা রমজান মাস আরো বেশি আর কি একটু দেখা যাচ্ছে। তো এটা একটু তোমরা ইগনোর করিও বা মনে কিছু নিও না। আর আমরা ক্লাস শুরু করব। তো তোমরা বই, খাতা আর কলম নিয়ে রেডি তো সবাই, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে জি তোমরা, স্যার। হ্যাঁ তোমরা একটু আমাকে বলো, এই যে তৈলচিত্রের ভূত, এই যে নামকরণ আছে, নামকরণটা যে হইলো, এই নামকরণের মধ্যেই গল্পের মূল বিষয়টা আছে না? হেডফোন দিবেন? মানে তেলচিত্র, মানে একটা তেলচিত্রর একটা কোনো চিত্র আছে বা কোনো একটা ছবি আছে, ওই ছবিটাকেই ভূত বলা হচ্ছে। এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়েই আমাদের আজকের ছোট গল্পটা। এই ছোট গল্পটা পড়ার ক্ষেত্রে আগেই খেয়াল করতে হবে ছোট গল্পের নাম। আর ছোট গল্প হলো কে লিখেছেন। তাহলে ছোট গল্প লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় বানানটা একটু আমরা খেয়াল করি। বন্দ্যোপাধ্যায় বানানটা ব নয় দয় আকার জফালা, তারপর ধয় জফালা আকার। এই যে বন্দ্যোপাধ্যায় বানানটা পরীক্ষার হলে গিয়ে আমরা সবাই ভুল করি। তাহলে এই বন্দ্যোপাধ্যায় বানানটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে বন্দ্যোপাধ্যায় বানানটা কি আমরা বুঝতে পারছি? জি আচ্ছা, জি স্যার। আচ্ছা সবাই বলতেছে যে জি স্যার বুঝতে পারছি। তাহলে এখন দেখো, এই যে তৈলচিত্র শব্দটা, শব্দটা আমাদের কাছে একটু নতুন লাগতেছে না? একটু নতুন লাগতেছে। তারপর ধরো আরেকটা, আরো কয়েকটা, আরো কয়েকটা শব্দ একটু দেখো। এই যে উদ্ভ্রান্ত, এই যে শব্দটা দেখো, এই যে উদ্ভ্রান্ত শব্দটা, এই শব্দগুলো আমাদের কাছে নতুন লাগতেছে না? তাহলে কোনটা লাভ? একটা গল্প বা একটা কবিতার প্রথমেই শব্দের অর্থগুলো দেখে নিয়ে গল্প পড়াটা লাভ, না হলো আগে গল্প পড়ে তারপর শব্দের অর্থ পড়ে গিয়ে শব্দের অর্থ বুঝে এসে আবার গল্প পড়তে হয়? এইটা বোরিং, এটা তো আমার কাছে বোরিং লাগে। তোমাদের কাছে কি ভালো লাগে? জি কোনটা না লাভ? স্যার। আগে শব্দের অর্থগুলো একবার দেখে নিয়ে গল্প পড়ার সময় আমি শব্দের অর্থগুলো বুঝে গেলাম, গল্পটা ভালো বুঝলাম, ওইটা বেশি ভালো না? জি হ্যাঁ, তোমরা সবাই বলছো, কমেন্টও লিখছো, হ্যাঁ স্যার, জি স্যার আপনি ঠিক বলছেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই বলছো যে জি স্যার, হ্যাঁ ওইটা। তাহলে চলো তো আমরা একটু শব্দের অর্থ কয়েকটা একটু দেখে আসি। দেখে এসে হলো আমরা দেখি তো আমাদের অপ্রয়োজনীয় শব্দগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। খালি জ্বলে যায়। এই যে দেখো, এই যে অপরিচিত শব্দগুলা আছে, ওখানে আমি একটা শব্দ দাগাইছিলাম যে উদ্ভ্রান্ত। তাহলে এই যে উদ্ভ্রান্ত শব্দটা তো মানে আমরা যারা ক্লাস 8-এ পড়ছি, আমরা তো অনেক বাংলা শব্দ জানি। এত বাংলা শব্দ আমি জানি,
তারপরে উদ্ভ্রান্ত শব্দটার মানে তো আমি বুঝতে পারতেছি না, আর গল্প পড়ে আমি এটা তো ভালো করে বুঝতেও পারলাম না। জি তাহলে এই যে শব্দের অর্থ আমি দেখে নিলাম, তাহলে এখন শব্দের অর্থ দেখে নিয়ে বুঝলাম, বুঝে গল্প পড়তে গেলে আমার কাছে সহজ লাগবে না? জি এই যে দেখো, উদ্ভ্রান্ত মানে কি বিহ্বল, দিশেহারা বা হতজ্ঞান, মানে অজ্ঞান হয়ে যাওয়া। ধরো কেউ অজ্ঞান হয়ে গেছে কোনো একটা শখ পেয়ে, কোনো একটা সে শখ পাইছে বা কোনো একটা ভয় পাইছে, ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, বা মাথা ঘুরে পড়ে গেছে। মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সে যখন আবার জ্ঞান ফিরে, জ্ঞান ফেরার পর তার মধ্যে যে একটা শরীরের মধ্যে যে একটা অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় হতজ্ঞান বা উদ্ভ্রান্ত অবস্থা বা দিশেহারা অবস্থা। তাহলে উদ্ভ্রান্ত কথাটা কি আমরা বুঝতে পারছি? তাহলে কি উদ্ভ্রান্ত শব্দের অর্থটা আমরা বুঝতে পারছি সবাই, তাই না? আচ্ছা, তারপর এখানে দেখো প্রকাণ্ড। প্রকাণ্ড মানে অত্যন্ত বৃহৎ, মানে অনেক বড়। বিব্রত মানে বিপন্ন, বিচলিত। বিব্রত মানে তুমি আমাকে বিব্রত করিও না, তুমি আমাকে মানে ছোট করিও না বা অপদস্থ করিও না, বা টিটকারি বা ছলনা করিও না, এই টাইপের আর কি বুঝায়। খাপছাড়া মানে বেমানান। তারপর শ্রাদ্ধ। এই এই ক্লাসে আমরা মনোযোগ দেই, কথা না বলি সবাই। তাহলে একটু দেখি আমরা, এখানে আরেকটা শব্দ আছে যে শ্রাদ্ধ। শ্রাদ্ধ মানে কি? মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য শ্রদ্ধা নিবেদনের হিন্দু আচার বা শাস্ত্রীয় অনুষ্ঠান। শাস্ত্রীয় অনুষ্ঠান। তারপরে উইল মানে কি? শেষ ইচ্ছাপত্র। মৃত্যুর পরে সম্পত্তি বন্টনের মালিকের হচ্ছে হলো মালিকানা, মানে এটা হচ্ছে হলো হ্যাঁ সম্পত্তি বন্টনের কোন একটা ব্যবস্থা, মানে উইল করা, যে এই কিভাবে আমার টাকা পয়সা সম্পত্তি ভাগ হবে, এই বিষয়গুলো লিখে যাওয়াকে উইল করা বলে আর কি। প্রেতাত্মা মানে মৃতের আত্মা বা ভূত, ভূতকে বলা হয় প্রেতাত্মা। তারপর আরেকটা শব্দ দেখো, অনুতাপ। অনুতাপ শব্দটা কিন্তু কাজে লাগবে আমাদের। আফসোস করা বা কৃতকর্ম বা আচরণের জন্য অনুশোচনা করা বা পরিতাপ, এই শব্দটা আমাদের অনেক লাগবে আমাদের গল্প পড়ার সময়। তাহলে এখানে আমরা আফসোস, কৃতকর্ম বা আচরণের জন্য অনুশোচনা, পরিতাপ, এগুলাকে একটু বুঝতে পারছি? জি আচ্ছা, তারপর যে তৈলচিত্র মানে কি পাইলাম আমরা? তেল রঙে আঁকা ছবি, ছবি। এটা আমরা পেলাম। প্রণাম মানে আমরা কি পেলাম? প্রণাম মানে হাত বা মাথা দ্বারা গুরুজনের চরণ স্পর্শ করে অভিবাদন, এটা তো আমরা মোটামুটি জানি। আত্মগ্লানি শব্দটা আমাদের কাছে নতুন শব্দ। এটা মানে কি? নিজের ওপর ক্ষোভ বা ধিক্কার বা অনুতাপ বা অনুশোচনা। আত্মগ্লানি মানে হওয়া মানে কি? নিজের ওপর খুব মন খারাপ করা, মানে কোনো একটা অন্যায় করছি, নিজে নিজেই নিজের ওপর রাগ হচ্ছে যে আমি এটা কেন করলাম। অনুশোচনা হওয়া, যেটা করাটা আমার ভালো হয় নাই। বিস্ফোরত মানে কি? বিস্তারিত বা প্রসারিত। কর্নিশ কালেও মানে কোনো কালেই না বা কখনোই করে নাই। ছলনা মানে কপটতা, সততা, প্রতারণা করা, এগুলা। প্রবঞ্চনা, ধোঁকা। এই যে দেখো, অনেকগুলা শব্দ তোমরা শিখতে পারতেছো। এই যে এখানে আছে ছলনা থেকে কপটতা, সততা, প্রতারণা, তারপর হচ্ছে ধোঁকা, এই যে শব্দগুলা সমার্থক শব্দ তোমার শেখা হচ্ছে। সমার্থক শব্দ শিখলে ভবিষ্যতে কিন্তু তোমাকে সমার্থক শব্দ একটার পড়াই লাগলো না। ছলনা শব্দের সমার্থক শব্দ কি আছে? তারপর হৃদস্পন্দন মানে হচ্ছে হলো হৃৎপিণ্ডের স্পন্দন। মটকা মানে রেশমের মোটা কাপড়। ভৎসনা করা, এই যে ভৎসনা শব্দটা, এটা তোমাদের কাছে নতুন একটা শব্দ। ভৎসনা মানে তিরস্কার করা বা কাউকে নিন্দা করা, কাউকে ধমক দেওয়া। ইতস্তত করা মানে দ্বিধা করা, সংকোচ করা, গড়িমসি করা। অশরীরী মানে দেহহীন বা শরীরহীন, নিরাকার। তাহলে এই জিনিসগুলা এখানে আছে। তারপর ভাই এইটা আমাদের উদ্দেশ্যটা কি? এই পড়ার উদ্দেশ্যটা কি? ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার বিরাজমান, তা ভিত্তিহীন, কাল্পনিক ও অন্তঃসার শূন্য। মানে আমরা যে ভূতকে যে নিয়ে এত ভয় পাই, এই যে কুসংস্কারটা আমাদের মধ্যে আছে, এই কুসংস্কারটা বেকার বেকার আমাদের কাছে আছে। আমাদের কাছে এই কুসংস্কারটা বেকার, এগুলা কাল্পনিক, এগুলা ভিত্তি নাই। বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে এই কুসংস্কার ও অন্ধবিশ্বাস সহজেই দূর করা সম্ভব। গল্পটি পড়ে শিক্ষার্থীদের এই বিষয়ে ভয় মুক্ত, কুসংস্কার মুক্ত ও সচেতন হবে আর কি। তাহলে তোমরা শিক্ষার্থী যারা আছো, তোমরা কি আবার ভয় পাবা না ভূতকে আর?
কুসংস্কার এগুলা তোমরা মানবা না, যে ভূত পেত এগুলা আছে, এগুলো তোমরা মানবা না, তোমরা অনেক বেশি সচেতন হবা। তাহলে আমরা এই বিষয়গুলো আজকে আমাদের গল্প পড়ে শিখবো। তাহলে শব্দের অর্থ স্যার উদ্ভ্রান্ত। এই গল্প আমি আগে পড়ছি। হ্যাঁ, আমরা সবাই মোটামুটি পড়ছি। আমিও গল্পটা অনেকবার পড়ছি। আমি তো জানি তোমরা পড়ছো। আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে আমি তোমাদেরকে শেখাচ্ছি অনেকদিন পর কোন একটা পড়া গল্প কিভাবে পড়বো, নোট করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে গল্পটা, এই গল্পের মধ্যে নগেন, নগেন মানে একটা চরিত্র আছে না? জি এই যে নগেন শব্দটা, তাহলে নগেন চরিত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিন্তু এইগুলো এভাবে শিখতে পারবো। আমি তোমাদের শেখাচ্ছি কিভাবে একটা গল্প পড়তে হয় সহজভাবে। তাহলে আমি না থাকলেও অন্য কোনো পড়ায় তোমরা কিন্তু ঠিকই গল্প ওইভাবে পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। আর এর পাশাপাশি কিন্তু আমরা এমসিকিউ টেস্ট নেব তোমাদের। এমসিকিউ এখানে আছে, কিন্তু সৃজনশীল কিভাবে লিখতে হয় এটাও শেখাই দিব। তাহলে আমি দেখাইলাম প্রথমে যে অপরিচিত শব্দগুলো দেখে গল্প বললে একটু সহজ হয়। তাহলে আমরা আমাদের গল্পে চলে যাচ্ছি। হ্যাঁ, গল্প চলে যাচ্ছি। তাহলে গল্পের দিকে আমরা একটু যাই। এই যে তাহলে আমরা আমাদের গল্পে চলে এসেছি। গল্পে কি বলা আছে? একদিন সকালবেলা পরাশর ডাক্তার। তাহলে ডাক্তারের নাম কি? পরাশর ডাক্তার। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা সবাই বইয়ের মধ্যে দাগায় রাখো। ডাক্তারের নাম কি? পরাশর ডাক্তার। নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকলো নগেন। এই যে নগেন আর একটা চরিত্র। নগেন হচ্ছে কিশোর বয়সের একটা তরুণ ছেলে। এই যে ছেলে নগেন, নগেন নগেন খুবই গুরুত্বপূর্ণ এই তৈলচিত্রের ভূত গল্পের জন্য। ঠিক আছে, তোমরা একটু আমাকে কমেন্টে লিখো তো কে কে গল্পটা পড়ছো। স্যার আমি আচ্ছা, পড়ছি। সাদিয়া জান্নাত ঐশী তুমি লিখছো যে স্যার আপনার নাম কি? আমার নাম হচ্ছে রৌনক, রৌনক আল ওয়াসি। তুমি আমাকে ওয়াসি স্যারও বলতে পারো, ওয়াসি স্যার স্যার। আপনাকে কি ভাইয়া বললে সমস্যা? আমাকে ভাইয়া বললে সমস্যা নাই, কিন্তু স্যারই বলো, কারণ সবাই আমাকে এখন স্যারই বলে। প্রত্যেক দিন 200-300 মানুষের কাছ থেকে স্যার শুনি আর কি আমি। স্যার স্যার এই বলে জন্য ভালো তুমি হয়। স্যারই বলো। ঠিক আছে, যেহেতু তোমার স্যার হই আমি, স্যারই বলাটাই বেশি সুন্দর দেখাবে। আচ্ছা, তারপর হ্যাঁ, তাইবা তুমি লিখছো যে স্যার আমি গল্পটি পড়ছি। তারপর নাফি ইসলাম তুমি লিখছো আমি পড়ছি। হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ। আরেকজন লিখছো যে সাইদ বিন আলী তুমি লিখছো যে স্যার আমি 4 বার পড়ছি। ওরে বাবা, তোমাকে তো তাহলে অবশ্যই একটা গিফট দেওয়া লাগবে আমার তরফ থেকে। তাহলে তোমার সাথে আমার দেখা হইলে তুমি আমার সাথে দেখা হইলে গিফট নিয়ে নিও একটা, যে স্যার আমি 4 বার পড়ছি, আমাকে একটা গিফট দিতে চাইছিলেন, এখন দেন। অবশ্যই তোমাকে আমি একটা গিফট দিব। তারপর হচ্ছে হলো তামিম তুমি লিখছো যে তুমিও পড়ছো। হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা কি জানতে পারলাম প্রথম লাইন থেকে? এখানে পরাশর ডাক্তার এই চরিত্রটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নগেন এই চরিত্রটা ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখতেছি গল্পের মধ্যে কি আছে। পরাশর ডাক্তার চিঠি লিখতেছিলেন, চিঠি লেখা শেষ করার পর নগেনের সাথে হচ্ছে হলো কথা বলার জন্য হচ্ছে হলো নগেনের সাথে এখন কথা বলবেন। তাহলে নগনকে হচ্ছে হলো দেখে কি বলতেছেন? নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়লো। চোরকে যে জিজ্ঞাসা করা আছে সে চুরি করে কিনা এরকম অতিমাত্রায় বিরক্ত হয়ে সে বলল, না না অসুখ নেই, অসুখ অসুখ আবার কিসের? নগেন মানে ধপাস করে চেয়ারে বসলো, তার কোনো অসুখ হয় নাই, কিন্তু গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে সন্দেহ হয়ে পরাশর ডাক্তার দু হাতের আঙ্গুলের ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন। মোটা সোটা হাসি খুশি ছেলেটা, তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে, মুখে হাসির চিহ্নটুকু নেই। চাহনি একটু উদ্ভ্রান্ত, কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপছাড়া হয়ে গেছে। নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে। নগেন কোথা থেকে কলেজে পড়ে? নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে। তাহলে তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে সেটা তোমরা দাগাও। এরপরে দেখো মাস দুই আগে নগেনের মামা শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে? ছোটবেলা থেকেই মামা বাড়িতেই সে মানুষ হয়েছে বটে, মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনোদিন ছিল না। বড়লোক কৃপণ মামা। মামা কি ছিলেন? মামা ছিলেন কৃপণ। তাহলে বড়লোক কৃপণ মামা, তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা
কথা, বড়লোক কৃপণ মামা, ঠিক আছে? জি তাহলে আমরা একটু আমাদের ক্লাসে মনোযোগ দেই। এরপরে আমরা গল্পটা কিন্তু প্রত্যেক লাইন পড়তেছি না, আমরা ইম্পর্টেন্ট কথাগুলো গল্প থেকে পড়তেছি। তারপর দেখো, আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে, তাতে মামার পরলোক যাত্রার তার খুব বেশি দুঃখ হবার কথা না। মানে মামা মারা গেছে, মামা তাকে এত বেশি আদর করে নাই যে মামার মারা যাওয়ার কারণে সে খুব শোকে এত বেশি শুকায় যাবে। বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালো, মনে মনে নগেন যে মামাকে প্রায় জমের বাড়ি পাঠাতো। এই যে জমের বাড়ি পাঠানো, তাহলে জমের বাড়ি পাঠানো একটা আমরা বাগধারা শিখতে পারতেছি। তাহলে জমের বাড়ি মানে কি? মৃত্যের দরবারে, মৃতর বাড়িতে, মানে মানুষ মারা যাওয়ার পর যেখানে যায় সেটাকে বলা হয় জমের বাড়ি। তাহলে জমের বাড়ি কি, আমরা কি বুঝতে পারছি সবাই? স্যার জি আচ্ছা ঠিক আছে, একজন বলছে যে স্যার বুঝতে পারছি, তোমাকে ধন্যবাদ। তারপরে একটু আমরা স্যার আমরা মনোযোগ দেই। বুঝতে পারছি। হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ। আমিও বুঝতে নগেন, পারছি। হ্যাঁ ঠিক আছে। নগেন হঠাৎ কাঁদো স্যার কাঁদো আমিও হয়ে বুঝতে বলল, পারছি। ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন, আমি কি পাগল হয়ে গেছি? মানে নগেন তার ডাক্তার কাকাকে বলতেছে, দেখেন তো আমি পাগল হয়ে গেছি কিনা। পরাশর ডাক্তার একটু হেসে বললেন, তোমার মাথা হয়ে গেছো, পাগল হওয়া কি মুখের কথা রে বাবা? পাগল যে হয় অত সহজে সে টের পায় না যে সে পাগল হয়ে গেছে। মানে ডাক্তার বলতেছে যে পাগল হয় সে কি কোনোদিন বুঝতে পারে সে পাগল হয়ে গেছে? আর পাগল হওয়া তো সহজ নাকি? তারপর দেখে কি বলতেছে, তবে দ্বিধাভরে খানিকক্ষণ চুপ করে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? এই যে প্রেতাত্মা, প্রেতাত্মা মানে তো কি? মানে ভূত? ভূত তো নেই, ভূত তো আবার হয় নাকি? অনেক ইতস্তত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে ওঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী, বিশ্বাস করা শক্ত। পরাশর ডাক্তার বিশ্বাস করলেন, মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনানো ছিলেন নগেন নয়, তিনি তা জানতেন। মামা তাকে প্রায় নিজের ছেলের সমান টাকা কড়ি দিয়ে গেছেন জেনে, এই যে লাইনটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। মামা তাকে প্রায় নিজের ছেলেদের সমান টাকা কড়ি দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারেই স্তম্ভিত হয়ে পড়ে গিয়েছিল। মামার এরকম উদারতা কোনোদিন কল্পনাও করতে পারেনি। এই যে লাইনটা তোমাদের, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। আমাদের সমাজে আমরা টাকা পয়সা দিয়ে মানুষকে বিবেচনা করি। যার টাকা পয়সা বেশি তাকে আমরা গুরুত্ব দেই বেশি, যার টাকা পয়সা কম তাকে আমরা গুরুত্ব দেই কম। তাহলে এখানে দেখো, নগেন এর মামা নগেনের সাথে কথা বলতো না, টাকা পয়সা দিত না, নগেন তাকে প্রায় জমের বাড়ি পাঠাইতো। কিন্তু নগেনের মামা যখন তার সন্তানদের সমান টাকা দিয়ে গেছে, সমপরিমাণ সম্পত্তি দিয়ে গেছে, নগেনের মধ্যে একটা অনুশোচনা কাজ করতেছে, আমি আমার মামাকে এতদিন এত গালমন্দ করলাম, এত অসম্মান করলাম মনে মনে, কিন্তু মামা আমার ঠিকই আদর করতো, মামা আমাকে ঠিকই সম্মান, অনেক ভালোবাসা দিয়ে গেছে, এটা যেটা কল্পনাও করতে পারে নাই। এই পর্যন্ত কি গল্প বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপর একটু আমরা দেখি তারপর কি। দেখো, রাত্রিবেলা নগেন কি করছে, এখন মামা যেদিন মারা গেছে শ্রাদ্ধ হয়ে গেছে, মামার কথা স্মরণ করে নগেন কি করছে, রাত্রে 3টে বেলা ওদের লাইব্রেরির কাছে গেছে। লাইব্রেরির মধ্যে কি ছিল? নগেনের মামার ছিল তৈলচিত্র। মানে এই যে গল্পের বিষয় আমাদের, এই গল্পের বিষয় তৈলচিত্র বা চিত্র ছিল, ওইটা ছিল লাইব্রেরির মধ্যে। নগেন রাত 3টার দিকে গেছে মানে প্রণাম করে। হেডফোন রাইট। নগেন হলো গেছে ওখানে এই লাইব্রেরির মধ্যে গিয়ে প্রণাম করে ক্ষমা চাবে তার মামার কাছে, মামা আমি অনেক অপরাধ করছি, তোমাকে সম্মান করি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। নগেন কোনোভাবেই ঘুমাইতে পারতেছিল না সেই রাতে। তারপর কি হলো একটু আমরা দেখি। তার মাথা গরম হয়ে গেছে, মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সেটা ভালো করে টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়লো। লাইব্রেরিটি নগেনের দাদামশাইয়ের আমলের। এই যে দেখো, ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, লাইব্রেরিটা নগেনের দাদামশাইয়ের আমলের। লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না, তার আমলে গত 30 বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সায় খরচ করা হয়েছে কিনা সন্দেহ। কত বছর? 30 বছর।
আর লাইব্রেরির মধ্যে ক্যালেন্ডারের মধ্যে একটা তারিখ থাকবে, আমি আগেই প্রশ্ন ফাঁস করে দিচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা দেখবা যে তারিখ থাকবে ক্যালেন্ডারের মধ্যে, ওটা আমরা একটু খুঁজে বের করব এখন। তারপর দেখো কি আছে দেখো, আলমারির কয়েকটি অল্প দামি আর অনেক দিনের ভেতরের বেশিরভাগ অদরকারি বাজে বইয়ে ঠাসা, উপরের বহুকালের ছেঁড়া মাসিক পত্র, নানা রকম ভাঙাচোরা জিনিস গাদা করা। টেবিলটি আর চেয়ারে কয়েকটি খুব সম্ভব অন্য ঘর, মানে স্যার লাইব্রেরির বর্ণনা আছে এখানে। হ্যাঁ বলো। স্যার কমেন্টে রিপ্লাই করতে নিষেধ করেন, অনেক ডিস্টার্ব হচ্ছে। ও আচ্ছা, কমেন্টে অনেকে রিপ্লাই করতেছে, আচ্ছা এটা তো কমেন্ট দেখিও না তো বারবার, কমেন্ট দেখিও না, ওরা বেশি বেশি কমেন্ট করতেছে না তো। দেখতে চাইলেও দেখ চোখ চলে যায়, কি করব। ও, এই তোমরা কমেন্ট লিখিও না তো, কমেন্ট এত লিখে কি করো, পড়ায় মনোযোগ দাও। তাহলে আমরা এখানে লাইব্রেরির বর্ণনা পাচ্ছি, লাইব্রেরি ভাঙাচোরা, 30 বছরেও কোনো সংস্কার করা হয় নাই। লাইব্রেরিতে 3টি বড় বড় তৈলচিত্র, এই জায়গাটা একটু খেয়াল করো। লাইব্রেরির মধ্যে 3টি বড় বড় তৈলচিত্র সস্তা ফ্রেমে বাঁধানো, সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো, তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডার ছবিও আছে, কোনোটাতে ডিসেম্বর, কোনোটাতে এই যে চৈত্র মাসের 12 তারিখ। এই যে কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, তোমরা সবাই ভালো করে বইয়ে দাগায় রাখো। পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা আমার স্টুডেন্ট, যদি পরীক্ষায় না পারো এর থেকে আমার কষ্টের আর কিছু থাকবে না। এই দেখো, চৈত্র মাসের 12 তারিখে, এটা এমসিকিউ, দাগায় রাখো তোমরা। চৈত্র মাসের 12 তারিখে, এটা কিন্তু পরীক্ষায় পরীক্ষায় কিন্তু আসবে। চৈত্র মাসের 12 তারিখ আর ডিসেম্বর মাস, এটা ছিল। আর তিনটা ছবি ছিল, তিনটা তিনটা ছবি। তারপর দেখো এখানে কি আছে, আহ আমি আহ, পাইতেছি না। এই যে দেখো 3টি বড় বড় তৈলচিত্র, দেখো বইয়ের মধ্যে পাচ্ছ কিনা, স্যার পাই। পাইছো? কত পিস একটু বলে দাও তো। এখানে আমার হচ্ছে, আমার কাছে তো পিডিএফ, আমার কাছে তো বইয়ের পৃষ্ঠা নাই। বই বইয়ে 23 মনে হয়, পৃষ্ঠা, হ্যাঁ, হ্যাঁ 24 বইয়ের পৃষ্ঠা, 23 পৃষ্ঠায় আছে বইয়ের, 24 পৃষ্ঠা। 24 পৃষ্ঠায় আছে, 24 পৃষ্ঠায় বইয়ের মধ্যে। আচ্ছা তাহলে আমরা প্রথমেই লাইব্রেরির একটু বর্ণনা পেলাম। লাইব্রেরিটা হচ্ছে হইলো একটু অগোছালো, পুরানা, কোনো সংস্কার হয় নাই, 30 বছরেও কোনো বই টই নাই, সবকিছু গাদা করে বই টই রাখা আছে। এক পাশে এক দেওয়ালে 2টা ছবি, আরেক পাশে দেয়ালে আরেকটা ছবি, তার মামার ছবি, নগেনের। সেটা হচ্ছে হলো এখন একটা ক্যালেন্ডারের মধ্যে ডিসেম্বর আর একটা ক্যালেন্ডারের মধ্যে চৈত্র মাসের 12 তারিখ আছে। এই ছোটখাটো বিষয় আছে আর কি, এই যে একদিকে 2টা, অপর পাশে হচ্ছিল তার মামার ছবিটা আছে, এই বিষয়টা এখানে আছে। তারপর দেখো, নগেন ঢুকে জিভ বেলে ঠোঁটে কি হইলো আটকে? স্যার মিউট করে রাখছেন কেন? আচ্ছা দেখো, ওই যে একটু নেটওয়ার্কের মনে হয় সমস্যা ছিল। হ্যাঁ এখন, এখন দেখো, এখানে দেখো কি আছে, যে হচ্ছে হলো আমরা বলতেছিলাম নগেন ঢোক গিলে জিভ ঠোঁট বের করে, যেই ছবিটা ছুঁয়েছে নগেন কাকা বাবুকে, মানে ডাক্তার কাকা বাবুকে বলছে, সে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে দিল ফেলে, মানে সমস্ত শরীর ঝনঝন করে উঠলো, তারপর আর কিছু মনে নাই। জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে, আমি মামার ছবি ঠিক নিচে মেঝেতে পড়েছে। মানে এখানে বিষয়টা হলো, নগেনের মনে একটা অনুশোচনা কাজ করতেছিল, মামাকে সারা জীবন শ্রদ্ধা ভক্তি করে নাই, মামা এখন মারা গেছে, মামা এত সম্পত্তি লিখে গেছে, এখন যদি মামাকে একটু রাত 3টের দিকে মনে হয়েছে যে একটু শ্রদ্ধা ভক্তি করে আসাটা দরকার। দেওয়ালের এক পাশে মামার ছবি, অন্য পাশে তার 2টা ছবি ছিল। মামার ছবিটা ছিল হচ্ছে ওই যে রূপার ফ্রেমে বাঁধানো, রূপার ফ্রেমটা আগের ওই তার ওই যে দাদা মশাইয়ের ফ্রেম থেকে নেয়া। এখন রূপার ফ্রেমটার মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছিল, এখন নগেন যেই ছবিটা ছুঁইছে অমনি
ওর ভিতর দিয়ে কারেন্ট গেছে আর নগেন হচ্ছে ছিটকে পড়ে গেছে, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তার পুরো শরীর ঝনঝন করতেছে। এই বর্ণনাটা হচ্ছে হইলো নগেন দিছে হচ্ছে হলো ডাক্তার বাবুকে। আর নগেন এটা এমন করে দিতেছে বর্ণনাটা যে এটা ভূতের কাজ, এটা ভূত করছে, বা হচ্ছে হলো মামার হচ্ছে হলো প্রেতাত্মা, মামার আত্মা নগেনকে এসে এই অভিশাপটা দিছে যে নগেন তুমি আমাকে এতদিন শ্রদ্ধা করো নাই, ভক্তি করো নাই, আর মারা যাওয়ার পর এসে শ্রদ্ধা ভক্তি করতেছো, এই জন্য তোমাকে আমি এই অভিশাপটা দিলাম, বা এই এই মানে শাস্তিটা দিলাম। নগেন এটা মনে করতেছে। তারপর এভাবে অনেক আলোচনা হইলো, আলোচনা হয়ে ডাক্তার মশাইও উনিও হচ্ছে হলো আহ, আহ, নগেনের সাথে হচ্ছে দেখা করতে যাইতেছিল। নগেন এর মাঝে অনেকবার, এই পুরা 2 মাসের মধ্যে নগেন 1000 বার গেছে, সকালে গেছে, বিকালে গেছে, রাতে গেছে, আলো দিনের আলোতে ছুঁইছে, লাইট জ্বালায় ছুঁইছে, লাইট ছাড়া ছুঁইছে, মানে ছুঁয়ে দেখছে ছবিটা যে মানে এরকম ঝনঝন করে কিনা। যখনই অন্ধকারে হচ্ছিল ছবিটা ছুঁইছে, তখনই এরকম ঝটকা লাগছে নগেনের মধ্যে। কিন্তু নগেন এখন পর্যন্ত কলেজের স্টুডেন্ট হওয়ার পরেও বুঝতে পারে নাই এটা হচ্ছে কারেন্ট, কারেন্ট ওর মধ্যে দিয়ে গেছে। তো এখন পর্যন্ত কি গল্পটা বোঝা গেছে সবার? জি স্যার। আচ্ছা। জি স্যার। ভাইয়া বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, বুঝিয়ে তো দিলাম, আমি তো হচ্ছে হলো গল্পটা ভাইয়া খুব না স্যার বলো। আচ্ছা দেখো, তোমার জন্য আরেকবার একটু বলি। এই যে নগেন, নগেন হচ্ছে হলো ডাক্তার মশাইয়ের কাছে গেছে না, হচ্ছে হলো তুমি আমার সাথে একটু কথা বলো। ডাক্তার মশাইয়ের কাছে গেছে না যে যে তার পাগল হয়ে গেছে কিনা এটা বলার জন্য। জি এখন হচ্ছে হলো এখন ডাক্তার মশাইকে সে খুলে বলতেছে যে ডাক্তার মশাই, আমি তো হচ্ছে হলো কাকা মশাই, আমি তো কয়েকবার গিয়ে ছবিটা ছুঁইছি, যখনই অন্ধকারে রাতের বেলা ছবিটা ছুঁই তখনই এরকম কাকা মশাই আমাকে ঝটকা দেয়, ওই যে ঝটকা দিয়ে হচ্ছে আমাকে নিচে ফেলে দেয়। বুঝছো কি এখন কথাটা? জি এখন হচ্ছে এখন এই ডাক্তার মশাই এখন নগেনকে বলছে ঠিক আছে তোমার সাথে আমি হচ্ছে হলো গিয়ে দেখে আসবো যে ওইটা কি সমস্যা হয়েছে। এখন ওইটা ওই লাইনটা আমরা এখন একটু পড়বো, দেখো এই যে দেখো, এই যে দেখো, তার আগে দেখো এই যে কতবার দিনে ছুঁয়েছি, রাতে ছুঁয়েছি, আলো জেলে ছুঁয়েছি, অন্ধকারে ছুঁয়েছি, ঠিক ওই রকম ব্যাপারটা ঘটে। দিনে বা রাত্রে আলো জেলে ছুলে কিছু হয় না, অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন, সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকানি দিয়ে ওঠে, কোনোদিন অজ্ঞান হয়ে যায়, কোনোদিন জ্ঞান থাকে। বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়লো। আমি কি করব ডাক্তার কাকা, এমন করে কদিন চলবে? পরাশর ডাক্তার বললেন তার তার দরকার হবে না, আমি সব ঠিক করে দেব। আজ সকালে ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক 12টার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাব। মানে ওর সাথে যে নগেনের সাথে যে এত ঘটনা ঘটতেছে শোনার পর ডাক্তার মশাই বললো ঠিক আছে আমি নিজে ওই লাইব্রেরিতে যাব, তোমার কোনো চিন্তা নেই, রাত 12টার দিকে তুমি বাইরের ঘরে থাকিও। তারপর ঠিক মাঝরাতে অন্ধকার লাইব্রেরির পরাশর ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এই ঘরের বাড়ির লোক খুব কম আসে, ঘরের বাতাসে আলো পুরোনা কাগজের একটা ঝাপসা গন্ধ পাওয়া যায়। নগেন শক্ত করে একটা হাত চেপে ধরে কাঁপছে। কিসের ভয়? ভূতের তৈলচিত্রের ভূত। ভূতে যে একেবারে বিশ্বাস করে না, যার বদ্ধমূল ধারণা, সে যেন সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায়, প্রত্যেকটি ধারণা অস্বাভাবিক ব্যাখ্যা আছে তাই আছে, মানে এখানে এই ভূতের ব্যাপারে কিছু বলতেছে। কিন্তু ডাক্তার কাকা মশাই এই ভূত নিয়ে কিছু কিছু মনে করে না, উনি কি বলতেছেন দেখো। হয় নিশ্চয়, হয় মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন। তোমাদের অ্যাটেন্ডেন্স দিব, আমি অ্যাটেন্ডেন্সের হচ্ছে হলো শীটটা একটু দিয়ে দিচ্ছি, একটু তোমরা আহ একটু তোমরা পূরণ করে দাও। অ্যাটেন্ডেন্সের শীটটা আমি দিয়ে দিলাম। স্যার পাইনি। এই যে দিয়ে দিলাম, দেখো অ্যাটেন্ডেন্সটা একটু তোমরা পূরণ করো, হ্যাঁ। পাইছি স্যার। আচ্ছা, তাহলে দেখো এরকম হচ্ছে হলো গেল তো হচ্ছে হলো, তারপর এখন কাকা মশাই হচ্ছে হলো
আসছে 12টার পর কাকামশাই এসে হচ্ছে হলো এই যে দেখো, এই যে লাইনটা একটু খেয়াল করো তোমরা, দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন, মানে কাকামশাই এখন ছবিটার দিকে এগিয়ে যাচ্ছে ছবিটা দেখার জন্য। কাছাকাছি যেতে জলজলে দুইটি চোখ, দুইটি জ্যোতি যেন অনেক কমে গেল। হাত বাড়িয়ে দিতে প্রথমে তার উপর হাত পড়লো দেয়ালে। যত সাহস করে এগিয়ে এসে থাকুক, প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কোনো দ্বিধাবোধ হচ্ছিল না। পাশের দিকে হাত ছড়িয়ে তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠলো। অস্ফুট গঙ্গানির আওয়াজ করে পেছন দিকে দুপা ছিটকে দিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন। পরক্ষণে ভয়ে ভয়ে অর্ধমৃত নগেন আলোর সুইচ টিপে দিল। মিনিট পাঁচেক পরাশর ডাক্তার চোখ বুজে ঘরে বসে রইলেন। তারপর চোখ মেলে ঠিক মিনিট পাঁচেক একদৃষ্টে তাকিয়ে রইলেন নগেনের মামা রূপার ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটির দিকে। তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন, তুমি একটি আস্ত গর্দভ নগেন। রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন, গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান। এত কথা বলতে পারলে আমাকে আর এই কথাটা বলতে পারলে না? সেই কথাটা কি একটু দেখো। এত কথা বলতে পারলে আর এই কথাটা বলতে পারলে না? আহ তোমার মামার ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে, আর ছবির সঙ্গে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা আছে। এই যে দেখো, এখন এই যে বিষয়টা, এই যে সমস্যাটা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন হচ্ছে ডাক্তার কাকামশাই ব্যাখ্যা করতেছেন। ডাক্তার কাকামশাই কি ব্যাখ্যা করতেছেন? 5 মিনিট উনি স্থির হয়ে বসে থেকে হচ্ছে হলো নগেনকে গর্দভ বললেন, তুমি একটা আস্ত গর্দভ নগেন। তারপর উনি কি ব্যাখ্যা করতেছেন যে এই ছবিটার সাথে যে দুইটা ইলেকট্রিক বাতি ফিট করা আছে, রূপার ফ্রেম বাঁধা আছে, এটা তো তুমি বলো নাই। তারপর কি বলতেছেন দেখো, আমি কি জানি 6 মাস আগে যেমন দেখে গিয়েছিলাম আমি ভেবেছিলাম ছবিটা ঠিক এখানে সেই অবস্থায় আছে। ইলেকট্রিক শক খেয়ে বুঝতে পারো না কিসের শক লাগলো? এই যে এখন ডাক্তার কাকা মশাই বলতেছেন, ইলেকট্রিক শক খেয়ে বুঝতে পারো না কিসের শক লাগলো? তুমি কোন দেশি ছেলে? আমি তো শক খাওয়া মাত্র টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোন প্রেতাত্মা ভর করে আছে। নগেন ভ্রান্তর মতো বলল, রূপার ফ্রেমটা দাদামশের ছবিতে ছিল। চুরি যাওয়ার ভয়ে মামা কয়েকদিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন। মামা শ্রাদ্ধের দিন মামি ফ্রেমটা বার করে মামার ছবিটা বাজিয়েছিলেন। আলো দুটি লাগিয়েছে আমার মামাতো ভাই পরেশ, মানে এই যে মামার ছেলে পরেশ আর কি। মামা তো কৃপণ, মামার ছেলেও হারকিপটা। এখন এই যে পরেশ, এই পরেশ হচ্ছে হলো বাতি দুইটা ফিট করছে, ঠিক আছে? ফিট ফিট করেই করছে সর্বনাশটা। হ্যাঁ, সে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, তাই বললো এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেবো কেন? পরাশর ডাক্তার একটু হেসে বললেন, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, কিন্তু কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবির ভূত এনে ছেড়েছে। এই খবরটা যদি আগে দিতে আমায়। নগেন সংশয় ভরে বলল, কিন্তু ডাক্তার কাকা? পরাশর ডাক্তার রাগ করে বললেন, কিন্তু কি? এখনো বুঝতে পারছো না? দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে, তাই ছবি ছুঁইলে কিছু হয় না। ছবির রূপার ফ্রেমটা ঠিক নিচে কাটফাট কিছু নেই, দেয়ালের সঙ্গে সংযোগ নেই, নইলে তোমার ইলেকট্রিক বিল এমন বেড়ে যেত। এমন কিছু না আর কি, বাড়ির সমস্ত আলো জ্বলে, আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা, তাই সে সময় ছবি ছিল তোমার কিছু হয় না। আর এ ঘরের আলো জ্বালালেই তাই হয়। মাঝরাতে বাড়ির সমস্ত আলো নিভে যায়, তখন ছবিটা ছুলে কোনো পথে আলো নেই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হাবা শরীর দিয়েই যায়। পরশর ডাক্তার চুপ হয়ে গেলেন। হঠাৎ মনে পড়ে গেছে, সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতেও বিদ্যুৎ দ্বিধা করে না। তিনি হাঁপ ছাড়লেন। কপাল ভালো, তরিতে প্রাণে মরতে হয়নি। মানে উনি যে হচ্ছিল নগেনকে বলতেছে, তোমার কপাল ভালো, তুমি যে কারেন্ট শক করে মারা যাও নাই। এত কারেন্ট শক খাইলা তাও তুমি বুঝতে পারলে না? তাহলে এই গল্পটা তৈলচিত্রের ভূত, আমরা কি বুঝতে পারছি? জি স্যার। স্যার জি আচ্ছা, জি তাহলে স্যার। আমরা এই পাঠ পরিচিতি একটু পড়বো। আমরা পাঠ পরিচিতি কেন পড়বো? আমরা গল্পের ভাষায় বইয়ের উত্তর লিখা শিখবো, ঠিক আছে?
গল্পের ভাষায় যদি আমরা উত্তর লেখা শিখি তাহলে পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবো। এই তৈলচিত্রের ভূত এই গল্পটা কোথা থেকে নেওয়া? এটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপযোগী ছোট গল্প। কি উপযোগী? কিশোর উপযোগী ছোট গল্প। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা প্রকাশিত হয়েছে কোথায়? এখানে ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায়। মৌচাক পত্রিকা ইম্পর্টেন্ট। এখানে কি ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কার যে ভিত্তিহীন মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে তা তুলে ধরেছেন। এই গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞান বুদ্ধির জয়। কুসংস্কারতার কারণে মানুষ নানা অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু মানুষকে যদি বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায়, মানে বিজ্ঞান চেতনা দিয়ে যদি মানুষকে বোঝানো যায় যে এটা কোনো ভূত প্রেতের কাহিনী না, এখানে আমাদের সায়েন্স আছে, বিজ্ঞান আছে, একটু বুঝলেই তোমরা বুঝতে পারবা, তাহলে এই বিশ্বাসের অন্তঃসার শূন্যতা ধরা পড়ে। এই যে শব্দটা দেখো, অন্তঃসার শূন্যতা, তুমি যদি বইয়ের ভাষায় বই পড়ে যদি লিখো, এই ধরনের শব্দগুলো যদি ব্যবহার করো, তাহলে কি পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে না? Yes, sir. তাহলে দেখো, জি, স্যার। অন্তর্সার শূন্যতা মানে কি? অন্তর্সার মানে হলো কোনো একটা বিষয়ের নির্যাস। যেমন ধরো একটা লেবু, লেবু থেকে চিপলে কয়েক ফোঁটা রস বের হয়, এই রসটা তাহলে তার অন্তর্সার নির্যাস। এই যে অন্তর্সার বিষয়টা এমন বোঝায়। অন্তর্সার শূন্যতা মানে ভিতরে কোনো কিছুই নাই। তাহলে মানে এটা বুঝাচ্ছে আমরা যদি কোনো জিনিস বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করি, তাহলে আমরা যে ভূত প্রেত এই কাহিনীগুলো যে বিশ্বাস করি, এগুলা কোনো কিছুই আর ভিত্তি থাকবে না। এগুলা অন্তর্সার শূন্য হয়ে যাবে, মানে এগুলো একদম ফাঁকা, একদম বেকার হয়ে যাবে আর কি। তাহলে এই শব্দগুলো ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে নগেন চরিত্রের মধ্যে ভূত বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন। অপরদিকে পরাশর ডাক্তার বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিহীনতাকে। তাহলে কুসংস্কারের ভিত্তিহীনতাকে পরাশর ডাক্তার আর নগেনের মাধ্যমে মানিক বন্দ্যোপাধ্যায় তার তৈলচিত্রের ভূত গল্পের মধ্যে তুলে ধরেছেন। আমরা কি বিষয়গুলো বুঝতে পারছি? জি জি, স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে কবি পরিচিতিটা একটু তোমরা একটু দেখো। আচ্ছা দেখো, এই কবির পরিচিতিটার মানে কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় নামটা কিন্তু ইম্পর্টেন্ট। বন্দ্যোপাধ্যায় জফলা আছে, তারপর ধয় জফলা, এখানে পাধ্যায় বানানেও দফলা আছে, জফলা আছে আর কি। তারপর ওনার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, মানিক ওনার ডাকনাম। উনি হলো সাঁওতাল পরগনা দুমকা গ্রামে জন্মগ্রহণ করেন বিক্রমপুরে। ওনার পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুর। উনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। পদ্মা নদীর মাঝি তার খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস, খুবই বিখ্যাত উপন্যাস। তোমরা এটা একটু পড়ে নিও। ক্লাস 8-এ থাকতেই উপন্যাস পড়া অনেকে শিখে যায়। তোমরা কে কে উপন্যাস পড়ছো একটু কমেন্টে লিখো তো দেখি। স্যার আমি পড়ছি। স্যার আমিও কমেন্ট, পড়েছি। হ্যাঁ কমেন্টে লিখো, কমেন্টে লিখো। আচ্ছা রেজওয়ানা তুমি লিখছো আমি পড়ছি, মুনতাহা লিখছো, সাদিয়া জান্নাত লিখছো তুমি পড়ছো, হ্যাঁ অনেকেই পড়ছো। তাহলে তোমরা পদ্মা নদীর মাঝি একবার পড়িও, তাহলে দেখবা যে অনেক ভালো একটা উপন্যাস সম্পর্কে তোমাদের ধারণা হবে। আমাদের ভাষা কি, আমাদের কালচার কি, আমাদের গ্রামীণ সমাজ, আমাদের নদীমাতৃক দেশ যে আমরা, আমাদের নদীর সমাজটা কিভাবে চলে বুঝতে পারবা। তারপর দিবারাত্রির কাব্য আছে, অহিংসা, পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথাও খুবই বিখ্যাত, পুতুল নাচের ইতিকথাও তোমরা পড়তে পারো। ঠিক আছে, এই যে বিষয়গুলো এখানে আছে। তারপর আমরা একটু দেখি কি আছে। তিনি প্রচুর ছোট গল্পও লিখছেন। উনি বিজ্ঞানের ছাত্র ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়, এই জন্য বিজ্ঞান বিষয়ে উনি লিখতে পারছে। যে উদ্ভ্রান্ত কঠিন শব্দ, বিব্রত শব্দ, খাপছাড়া, এই যে বেমানান, তারপর শ্রাদ্ধ, উইল করা, এগুলো আমরা দেখে গেছি। তারপর আমরা কি দেখছি একটু দেখো। তারপর আমরা দেখছি যে এই যে অনুতাপ, তৈলচিত্র প্রণাম, আত্মগ্লানি, বিস্ফোরিত, এই যে ভৎসনা, এই যে
মশাই ডাক্তার মশাই অশারীরিক বলো ইতস্তত করো, এই যে কম্পন, তুমি তো মারাই যাইতা। আত্মগ্লানি, এই যে বিষয়গুলা, যে মামা তার এত সম্পত্তি দিয়ে গেল কিন্তু মামাকে সম্মান করে না, এই যে আত্মগ্লানি অনুশোচনা, তোমরা কিন্তু তোমাদের বাবা মাকে শিক্ষকদের সম্মান করবা, কারণ ওনারা কিন্তু তোমার জন্য সবসময় ভালো চায়, যে আমার স্টুডেন্টটা ভালো করুক, আমার ছেলে মেয়েটা ভালো করুক। আর তোমরা খালি রাগ হও বাবা মার সাথে, যে খালি পড়তে বলে বাবা আমাকে, মা খালি পড়তে বলে। ঠিক আছে, এগুলা জি না স্যার। একটু তোমরা দেখবা। হ্যাঁ, তোমরা অবশ্যই বাবা মার কথা শুনবা, শিক্ষকের কথা শুনবা। তারপর দেখো একটু এমসিকিউ প্রশ্নের উত্তরগুলা দেখো তো তোমরা উত্তর করতে পারো কিনা, এই দুইটা প্রশ্নের উত্তর একটু করো তো। দেখো তো উত্তর করো এই প্রশ্ন দুইটার। রেজওয়ানা হচ্ছে হলো আইতে নদী যাইতে কাল মগবাড়ি বরিশাল, তুমি এখানে লিখছো বরিশালের কে কে আছো। হ্যাঁ, এখানে অনেকেই আছে, এটা লেখার দরকার নাই। দেখো এই প্রশ্ন দুইটার এমসিকিউ দুইটার উত্তর বলো। তৈলচিত্রের বহুত গল্পের মুখ্য উদ্দেশ্য কি, তুমি কি শিখতে পারছো। হ্যাঁ, আফিয়া আফিয়া মিমি তুমি লিখছো গ উত্তর, যে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করা। তাবিয়া তোমার উত্তর ঠিক আছে গ। তারপর হচ্ছে রাদিয়া সাদিয়া, তারপর হ্যাঁ সাদিয়া ইয়াসমিন মুনতাহা, আর তারপর হচ্ছে হলো জারান হাসান, গ নাম্বার লিখছো। তারপর হচ্ছে মিফতাহুল মিম, তারপর আদ্রিতা, নৌসিন, সাইফা, আতিকা, তোমার সোয়ানা, হ্যাঁ তোমার উত্তর ঠিক আছে। আর তারপর জারান হোসেন তোমার উত্তর ঠিক আছে। সাইফুল তোমার উত্তর গ ঠিক আছে। সাইফুল ইসলাম তোমার উত্তর গ ঠিক আছে। তারপর হচ্ছে তাবাসসুম তোমার উত্তর ঠিক আছে। তারপর খাদিজা তোমার উত্তর ঠিক আছে। এখন খ নাম্বারের উত্তরটা লিখো তোমরা। এই যে আমি বলছিলাম ক্যালেন্ডারের মধ্যে চৈত্র মাসের কয় তারিখের কথা লেখা আছে, এটা আমি, আমার তো উচিত আমার সব স্টুডেন্ট পারবে। আমি কিন্তু গল্প পড়ার সময় রঙিন কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে এটা তোমাদেরকে রাখতে বলছি, বা দাগিয়ে রাখতে বলছি, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তাহলে আমাকে বলো চৈত্র মাসের কত তারিখে উল্টানো ছিল ক্যালেন্ডারের মধ্যে। 12 তারিখ। হ্যাঁ আবিদা, মুখে বলিও না, কমেন্টে লিখো। আবিদা ঠিক আছে, 12 তারিখ ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে রগাত তোমার উত্তর ঠিক আছে, 12 তারিখ। তারপর হচ্ছে রজত ঠিক আছে। রেজওয়ানা তোমার উত্তর 12 তারিখ ঠিক আছে। ক একজন লিখছো, জারান হাসান ক উত্তর লিখছো। 15 তারিখ তো উত্তর ভুল, তোমার উত্তর ঠিক হয় না, তুমি ঠিক করে উত্তর লিখো আবার। উত্তর হবে ঘ, 12 তারিখ। তাবাসসুম তোমার উত্তর ঠিক আছে। স্যার আমি তো আনিস, আমার নাম নেননি কেন? হ্যাঁ হ্যাঁ কি বললো আরেকবার, হ্যাঁ কমেন্টে লিখো তো, আবার লিখো। হ্যাঁ অনেকগুলো কমেন্ট চলে আসছে, হ্যাঁ তোমার উত্তর ঠিক আছে। আফসানা মিমি তোমার উত্তর ঠিক আছে। সাইফা ইসলাম তোমার উত্তর ঠিক আছে। আফিয়া তাবসুম রাদিয়া ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সবার উত্তর ঠিক আছে, তোমরা অনেক মনোযোগ দিচ্ছ, ভালো। হ্যাঁ এর পরের দুইটা উত্তর করো দেখো তো। আমরা এরপর সৃজনশীল কিভাবে লিখতে হয় ওখানে চলে আসবো। হ্যাঁ 3 নম্বরের উত্তর কি হবে, হ্যাঁ উত্তর লিখতেছো খ, কার প্রতি নগেনের আন্তরিক শ্রদ্ধা ভক্তি বেড়ে গিয়েছিল। খ উত্তর বি, হ্যাঁ খ হবে উত্তর, মামার প্রতি উত্তর বেড়ে গেছিল। তারপর হচ্ছে হলো টাকা মামার কার নামে মোটা অঙ্কের টাকা উইল করে রেখে যান। উত্তর হবে খ, হ্যাঁ নগেন নগেন দেখছো, টাকা পয়সা দিলেই মানুষ খুশি হয়ে যায়, মানুষ ভালো মনে করে। টাকা পয়সা না দিলে মানুষ ভালো মনে করে না। তোমরা আবার এরকম হইও না, যেটা যার টাকা পয়সা নেই তাকেও সম্মান করিও। হ্যাঁ সবার উত্তর ঠিক আছে, সবাই উত্তর লিখছে। নাফি ইসলাম, মিত্তল, সবার কমেন্ট, অনেকগুলা কমেন্ট তো পড়তে পারতেছি না, কিন্তু আমি দেখতেছি সবার উত্তর ঠিক হচ্ছে কিনা। যার উত্তর ঠিক হচ্ছে না তাকে অবশ্যই বলে দিব। হ্যাঁ এখানে আহ, আহ, দীপান্বিতা বিশ্বাস তুমি লিখছো নগেন, হ্যাঁ তোমার উত্তর ঠিক আছে। তারপর মিফতাহুল তোমার উত্তর ঠিক আছে। জারান হাসান তোমার উত্তর ঠিক আছে। হ্যাঁ মিফতাহুল তোমার উত্তর ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আহ, স্যার নজ- আমার আহ, নামও বলেন। হ্যাঁ তোমার নামটা কি বলো তো, আমি বলে দিচ্ছি। সোহানা। হ্যাঁ স্যার আমার সোহানা। নাম স্যার আপনি আমার নামও বলেন না। আরে বলি আমার তো, নামও সবার নামই বলেন। বললি। আচ্ছা আফিয়া, আফিয়া তোমার নাম তো বললাম। তারপর হচ্ছে যে আলী তোমার নাম বললাম। তারপর না যে না, আমার নাম বলেন। সায়েদ বিন আলী, সায়েদ বিন আলী স্যার তোমার আমার উত্তর খ। নাম বলেন না। আচ্ছা বলেন। এরপরে যে তুমি কমেন্ট করো তো, প্রথম কমেন্টটা ও আর তো নাই। আচ্ছা তুমি প্রথম এমসিকিউর উত্তরটাই লিখো, এই যে তৈলচিত্রের কোন জাতীয় রচনা, এটা কি।
এটা লিখো তো, কিশোর ছোট গল্প লিখো, এটা লিখো। হ্যাঁ, এই যে রেজওয়ানা, রেজওয়ানা গল্প লিখছো, তারপর লিখছো হচ্ছে জারান হাসান, সবাই স্যারের সাথে স্ট্রেসে রাখো ও আচ্ছা আচ্ছা। তারপর তাবাসসুম লিখছো যে আমরা লাকি, হ্যাঁ গল্প। খাদিজা ঠিক আছে, গল্প। মুনতাহা ঠিক আছে, রজত ঠিক আছে, দীপান্বিতা বিশেষ ঠিক আছে, কিশোর গল্প। রাদিয়া ঠিক আছে। হ্যাঁ দেখো আমরা এখন সৃজনশীল কিভাবে লিখতে হয়। এই যে সৃজনশীল এখানে একটা আছে। শফিক সাহেব শীতের ছুটিতে ভাগ্নি শাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান। রাতের আকাশ দেখার জন্য তারা খোলা মাঠে যান। অদূরে দেখতে পান মাঠের মধ্যে হঠাৎ এক প্রকার আলো জ্বলে উঠে তার সামনে এগিয়ে যাচ্ছে। ওটা কিসের আলো? তা জানতে চাইলে শাহানার মামা বলেন ভূতের। শাহানা ভয় পেয়ে তার মামাকে জড়িয়ে ধরে। মামা তাকে বুঝিয়ে বলে যে খোলা মাটিতে এক প্রকার গ্যাস থাকে যা বাতাসের সঙ্গে এসে জ্বলে ওঠে। সানা বিষয়টা বুঝতে পেরে স্বাভাবিক হয়। মানে দেখো শীতের ছুটিতে ভাগ্নের সাথে গ্রামের বাড়িতে যান। রাতের আকাশ দেখার জন্য খোলা মাঠে যান। অদূরে দেখতে পান যে মাঠের মধ্যে হঠাৎ এক প্রকার আলো জ্বলে উঠে তা এগিয়ে যাচ্ছে। ওটা কিসের আলো? সানা মামা বললেন ভূতের। সানা ভয় পেয়ে জড়িয়ে ধরে। আসলে ওটা কিসের আলো ছিল? ওটা আলো ছিল যে মাটিতে এক প্রকার গ্যাস থাকে, ওই গ্যাসের আলো। তাহলে পরাশর ডাক্তার নগেনকে ভর্ৎসনা করলেন কেন? পরাশর ডাক্তার নগেনকে ভর্ৎসনা করলেন, এই যে প্রশ্নের উত্তরটা একটু দেখো। খ নাম্বার কিন্তু তোমাদের লিখতে হবে 3 থেকে 4 মিনিটের মধ্যেই। 3 থেকে 4 মিনিটের মধ্যেই খ নাম্বার লিখতে হবে। আর খ নাম্বার 3-4 মিনিটের মধ্যেই। আর ক নাম্বার লিখতে হবে 1 মিনিটের মধ্যেই। তাহলে 3 থেকে 4 মিনিটের মধ্যেই ক খ লিখতে হবে, ঠিক আছে? তাহলে খ এইভাবে প্রথমে একটা প্যারা, তারপর হচ্ছে জ্ঞানমূলক লেখার পর একটা প্যারা দিয়ে ব্যাখ্যা করে লিখতে হবে। এভাবে লিখলে 2-2 নাম্বার পাবা। তারপর হচ্ছে হলো গ নাম্বার প্রশ্নের উত্তরটায় আমরা একটু যাই। এই যে গ নাম্বার প্রশ্নের উত্তরটা একটু তোমরা দেখো। এই গ নাম্বার প্রশ্নের উত্তরটা একটু তোমরা দেখো। এই যে দেখো, এখানে আছে যে উদ্দীপকে। ও আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ না প্রশ্নটা? প্রশ্নটা আমি একটু তোমাদেরকে দেখাই। দেখো প্রশ্নটা আছে উদ্দীপকের শাহানার তৈলচিত্রের ভূত গল্পের নগেনের বিশেষ মিল কোথায়? ভূত বিশ্বাসের দিক থেকে উদ্দীপকের শাহানার তৈলচিত্রের ভূত গল্পের নগেনের বিশেষ মিল রয়েছে। এই যে কথাটা লিখলা তোমরা, জ্ঞানমূলকের 1 নাম্বার পেলা। তারপর বই থেকে ব্যাখ্যা করলা, বই থেকে ব্যাখ্যা করার কারণে এখানে আমরা পেলাম আরেক নাম্বার। তারপর উদ্দীপক থেকে ব্যাখ্যা করলাম, এখানে পেলাম 1 নাম্বার। তাহলে 1 নাম্বার, এখানে 1 নাম্বার। আর এই যে জ্ঞানমূলক কথাটা বুঝতে পারছো তোমরা? এই যে কোথায় মিল, বিশেষ মিলটা কোথায় মিল, এই বিশেষ মিলটা যে বের করলা, এইটার জন্য 1 নাম্বার। উদ্দীপক থেকে বই থেকে লিখলে 1 নাম্বার, উদ্দীপক থেকে লিখলে 1 নাম্বার। এভাবে লিখলে তোমরা হচ্ছে গয়ের মধ্যে 3 নাম্বার পাবা। তোমরা কি বুঝতে পারছো গটা কিভাবে লিখতে হবে? জি স্যার। আচ্ছা, জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা একটু ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারটা দেখো। হবে। ঠিক আছে, এই যে ঘ নাম্বারটা একটু দেখো। বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধি দিয়ে কুসংস্কারকে জয় করার মানসিকতা। স্যার রফিক সাহেব, হ্যাঁ এই যে প্রশ্নটা দেখো, রফিক সাহেব আর তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়। এই যে যথার্থতা, তুমি এই কথাটা বললা, এটার জন্য 1 নাম্বার পাবা। তবে পরে এই যে বই থেকে ব্যাখ্যা, আগে উদ্দীপকও ব্যাখ্যা দিতে পারো। বই থেকে ব্যাখ্যা দিলা, উদ্দীপক থেকে ব্যাখ্যা দিলা, বই থেকে উদ্দীপক থেকে ব্যাখ্যা দেওয়ার পর আবার বই উদ্দীপক থেকে মিলায় ব্যাখ্যা দিলা। এই যে মিলায় ব্যাখ্যা দিলা, এই ব্যাখ্যা দিলে পুরা 4 নাম্বার তোমরা পাবা আর কি। তাহলে এখানে লিখতে হবে কিভাবে একটু তোমরা আরেকবার খেয়াল করো। লিখতে হবে হচ্ছে হলো, প্রথমেই লিখলা, এই যে প্রথমেই লিখলা জ্ঞানমূলক কথাটা, যে এইটার সাথে যথার্থ,
তারপর এই যে যে প্যারাটা আছে এই প্যারাটা হচ্ছে বই, বই থেকে লিখলা। এটা উদ্দীপক আগে লিখতে পারবা, সমস্যা নাই। বই থেকে লিখলা, বই থেকে লিখার পর উদ্দীপক থেকে আবার লিখলা, লিখার পর বই আর উদ্দীপক মিলাই লিখলা। এইভাবে লিখলে তুমি ফুল ঘ নাম্বারে 4 নাম্বার পাবা। তোমরা কি বুঝতে পারছো? স্যার এটা কি সৃজনশীল? হ্যাঁ, সৃজনশীলই তো, সৃজনশীলের ঘ নাম্বারই তো আলোচনা করতেছি। পিডিএফ কি গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, এই পিডিএফটা গ্রুপে দেয়া হবে, তোমরা আবার পেয়ে যাবা। হ্যাঁ, এই পিডিএফ দেওয়া হবে গ্রুপে। ঠিক আছে, এই ঘ নাম্বারটা তাহলে কিভাবে লিখবা তোমরা বুঝতে পারছো? ঘ নাম্বার প্রথমেই যথার্থ এটা লিখলা, তারপর বই থেকে লিখবা, তারপর উদ্দীপক থেকে লিখবা, তারপর বই আর উদ্দীপক থেকে মিলাই ব্যাখ্যা করবা। এভাবে ব্যাখ্যা করলে 1 নাম্বার, বই থেকে লিখলে 1 নাম্বার, উদ্দীপক থেকে 1 নাম্বার, মিলাই লিখলে 1 নাম্বার। তাহলে 4 নাম্বার অবশ্যই তুলতে পারবা। তাহলে 1টা 2টা 3টা 4টা প্যারা হবে ঘ নাম্বারে। ঠিক আছে, তারপর গ নাম্বারে হবে 3টা প্যারা। গ নাম্বারে হবে, দেখো তোমরা একটু, গ নাম্বারে হবে হচ্ছে হলো 3টা প্যারা। এই যে একটা প্যারা, এই যে একটা প্যারা, তারপর এই যে 2টা প্যারা বই, আর এই যে 3 নাম্বার প্যারা। এই যে 3 নাম্বার প্যারা লিখলে 3 নাম্বার পাবা তোমরা। ঠিক আছে, তারপর হচ্ছে হলো খ নাম্বারে দেখো, খ নাম্বারে লিখবা এই 2টা প্যারা। প্রথমেই হচ্ছে জ্ঞানমূলক একটু লিখবা, তারপর ব্যাখ্যা লিখবা। এটা লিখলে 2 নাম্বার পাবা তোমরা। তোমরা বুঝতে পারছো? ইয়েস স্যার। স্যার আচ্ছা, হোমওয়ার্ক দেবেন না? হ্যাঁ তোমাদের তাহলে এই যে পুরো গল্পটা আছে, তোমরা তো আমার মনে হয় সবাই বুঝতে পারছো। কারো কি কোনো প্রশ্ন আছে? না নো স্যার। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন নাই। আর তোমাদের তাহলে হোমওয়ার্ক হচ্ছে অনেক ভালো করে গল্পটা পড়বা। আমরা তোমাদের এমসিকিউ পরীক্ষা নিব, 15 নাম্বার অথবা 20 নাম্বারের এমসিকিউ পরীক্ষা নিব। পরীক্ষা নেওয়ার ডেট আগে জানাই দিব, তোমরা পরীক্ষাটা সুন্দর করে দিবা। ঠিক আছে, আর গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তো দাগায় রাখতে বলছি, তোমরা তোমাদের বইয়ে দাগায় রাখছো তো, তাই না? জি স্যার। জি, আচ্ছা ঠিক আছে।